আছেন আপনারা? আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনাদের আর্নিং এর কোনো আপডেট আছে কারো? নতুন কোনো আপডেট নাই আর্নিংস এর? তো আপনাদের কি স্টেপ নিচ্ছেন আর্নিং এর জন্য? যে আর্নিং হচ্ছে না এটার জন্য কোনো স্টেপ? হুম। আচ্ছা, আগামীকাল আমরা সবাই আপওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো আগামীকাল আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যা যা দরকার হয় সেটা আগেই রেডি করে রাখবেন। সবগুলা সবগুলা প্ল্যাটফর্ম না, বলা যাবে 3-4টা প্ল্যাটফর্ম বলা যায়। ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com সবগুলাতেই আমাদের অ্যাক্টিভিটি রাখতে হবে ইনিশিয়ালি। যদিও আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.com হচ্ছে অ্যাডভান্স হয়ে যায়, তারপরও আপনারা অ্যাকাউন্ট করেন, কাজ পাওয়ার পরে দেখা যাবে, সমস্যা নেই। এজন্য আপনারা একটু অনলাইনে দেখেন
যে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে, বিশেষ করে আপওয়ার্কে অ্যাকাউন্ট করতে কি কি বিষয় দরকার হয়, কি কি যেমন প্রোফাইলের ডেসক্রিপশন বা আনুষঙ্গিক কি কি ইনফরমেশন দিতে হয়। তো এটা আগে প্রপারলি রেডি করে রাখা, দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এটা সহজেই অ্যাপ্রুভ হয়ে যাবে, আশা করি প্রবলেম হবে না। এটা করেন, আর টুকটাক যে টাস্কগুলো আছে এগুলো কমপ্লিট করেন। আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের কি অবস্থা, কার কেমন ফলোয়ার আসলো? 50 টাকারও হয়েছে? 22টা। আর আপনাদের হচ্ছে ইনস্টাগ্রাম রিলেটেড গিগ নাই ম্যাক্সিমামেরই, আমি গতকালকে দেখলাম। সো ইনস্টাগ্রাম রিলেটেড গিগ তৈরি করতে হবে। এটা একটু ট্রাই করেন সবাই, তাহলে আমাদের কোর্স তো মোটামুটি বলা যায় শেষের দিকে, আর কিছু টপিক বাকি থাকবে সামনে। আচ্ছা, আমরা গতকাল আর্টিকেল রাইটিং নিয়ে কথা বলছিলাম। তো আর্টিকেল রাইটিং এর যে পার্ট আছে, তো এখানে এসইও ফ্রেন্ডলি আর্টিকেল কিভাবে রাইট করা যায় কিছু বিষয় আমি পয়েন্ট বলেছিলাম। যদি আপনারা একটু আমাকে বলেন যে কি কি গতকালকে আমরা বলেছিলাম, কার কেমন আইডিয়া আছে, যে একজন বলেন একটু। যে একটা আর্টিকেলের মধ্যে কি কি থাকা উচিত। আর কেউ? আর কেউ? আচ্ছা, তো এখানে আমাদের যে কিওয়ার্ড রিসার্চ, প্রথমেই কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। এই কাজটা ম্যাক্সিমামই দেখা যায় বায়ার আমাদেরকে টপিক দিয়ে দেয়, যে সাপোজ হচ্ছে তুমি ফিটনেস রিলেটেড একটা আর্টিকেল দাও, এটা হতে পারে, বা হেলথ রিলেটেড একটা আর্টিকেল দাও। মেইন টপিকটা আমাদেরকে দিয়ে দিয়ে দিবে, বাট টপিকটাকে একটু লং টেইল করা। আপনাকে বলল যে আপনি হচ্ছে ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে বা ইলেকট্রনিক্স রিলেটেড একটা আর্টিকেল আমাকে দিবেন। তো ইলেকট্রনিক্সের তো অনেক টাইপ আছে, তো সেখান থেকে আপনাকে একটা সিলেক্ট করে নিতে হবে। তো মনে করেন
বায়ার আপনাকে বলল যে হচ্ছে ওয়াশিং মেশিন নিয়ে। তো ওয়াশিং মেশিন একটা শর্ট টেল কিওয়ার্ড। তো এখানে আমরা কি করতে পারি, আমরা এটাকে একটু লং টেল করে নিতে পারি এবং রিসার্চ করে দেখতে পারি যে এখানে যে কিওয়ার্ডটা আছে এর মধ্যে নেওয়া যেতে পারে বেস্ট ওয়াশিং মেশিন, এবং তার যদি লোকাল বিজনেস হয় বা কোনো একটা এরিয়া থাকে, ধরে নিলাম যে এটা ইউএস এর একটা বায়ার, তো বেস্ট ওয়াশিং মেশিন ইন ইউএসএ, তো এটা কিন্তু লং টেইল হয়ে যাচ্ছে। তো আমার টপিকটাকে টপিক ওয়াশিং মেশিন, বাট এই ওয়াশিং মেশিনটাকে আমার একটা লং টেইল কিওয়ার্ডে সেট করে নিতে হবে। শুধু যদি আমি ওয়াশিং মেশিন দেই তাহলে এটা হচ্ছে না, কারণ ওয়াশিং মেশিন বিভিন্ন কন্টেন্টের মধ্যে থাকতে পারে, এটা স্পেসিফিক কোনো নিশ বলা যায় না। সো আমি যদি লিখি চিপ প্রাইস বা চিপ রেট ওয়াশিং মেশিন ইন ইউকে বা ইউএসএ, বা টপ 10 ওয়াশিং মেশিন ইন ইউএসএ, বা টপ 10 ওয়াশিং মেশিন ইন দ্য ওয়ার্ল্ড, বা টপ ব্র্যান্ড ওয়াশিং মেশিন, এভাবে আমি কিন্তু লিখতে পারি। একটা টপিকটাকে আমি লং টেইল কিওয়ার্ড করে দেন টপিকটাকে আরো স্পেসিফিক করতে পারি, যেটা আমাদের শুরুতেই একদম প্রাইমারি স্টেজে এই জায়গায় এই জায়গায় ফোকাস করতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে টপিকটা নিব এবং টপিকটাকে কিভাবে আমরা এটাকে সিলেক্ট করতে পারি সেটার জন্য আগে আমরা কিওয়ার্ড রিসার্চ দেখেছি। আমি ধরে নিলাম যে ওয়াশিং মেশিন রিলেটেড একটা টপিক নিব, এখানে দিলাম যে বেস্ট ওয়াশিং মেশিন, এটা দিলাম। তো বেস্ট ওয়াশিং মেশিন এটা সার্চ ভলিউম কেমন, সার্চ ভলিউম আমাকে একটু দেখতে হবে, এটা ২৭,০০০ সার্চ ভলিউম। তারপর হচ্ছে এটার হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি কত, এসইও ডিফিকাল্টি কত, এগুলা দেখে একটু বুঝতে পারবো যে আসলে এটার কত কম্পিটিশন হচ্ছে। একটা হচ্ছে কম্পিটিশন, আরেকটা হচ্ছে সার্চ ভলিউম। তো কিওয়ার্ড ডিফিকাল্টি খুব বেশি বলা যায় না, বাট পেইড ডিফিকাল্টি, আচ্ছা এখানে আমি দিলাম বেস্ট ওয়াশিং মেশিন। তো এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আমরা একটা দেখে ধরে নিলাম এটা 47, এটা একটা রেঞ্জে আছে। এরপরে আমি আরেকটা নেই যে টপ টপ ওয়াশিং, সরি এটা তো লেখাই আছে, টপ 10 ওয়াশিং মেশিন, তো এটা দিলাম। তো এখানে দেখতে হবে যে আমার আগের যেটা ছিল এটা কিন্তু সার্চ ভলিউম অনেক কম, যে কারণে এসইও ডিফিকাল্টিও কম। বাট এসইও ডিফিকাল্টি কম এটা আমাদের জন্য পজিটিভ, বাট আমরা যদি দেখি যে আগের যে টপিকটা নিয়েছিলাম সেটা থেকে এটার সার্চ ভলিউম অনেক কম। সো আমাকে এভাবে দেখতে হবে যে আসলে আমার কোনটা ভালো হচ্ছে। আবার রিলেটেড যে কিওয়ার্ড আমরা পাচ্ছি, টপ ওয়াশিং মেশিন, টপ লোড, আচ্ছা ফ্রন্ট লোড, এরকম আছে। আমি যদি দেই যে বেস্ট ওয়াশিং মেশিন, তাহলে আমার এটা সার্চ ভলিউম ভালোই আছে, এবং আমি যদি দেখি যে রিলেটেড আর কোনো কিওয়ার্ড পাই কিনা, বেস্ট ওয়াশিং মেশিন, আচ্ছা টপ লোডার, বেস্ট ওয়াশিং মেশিন ব্র্যান্ড, সো আমি দেখি এটা কেমন, এই যে এটার সার্চ ভলিউম এগুলো কিন্তু দেখাচ্ছে। দেখেন এখানে বেস্ট ওয়াশিং মেশিন এটার সার্চ ভলিউম অনেক বেশি, এবং এটার হচ্ছে এসইও ডিফিকাল্টি 47। বাট আমি যদি বেস্ট ওয়াশিং মেশিন টপ লোড এটা নেই, এটা কিন্তু আবার সার্চ ভলিউম এসইও ডিফিকাল্টিটা এত বেশি না, যদিও সার্চ ভলিউমও অনেক নিচে নেমে এসেছে। বাট এখান থেকে আমি টার্গেট করতে পারি। মনে করেন বেস্ট ওয়াশিং মেশিন এটা আমি নিলে ২৭,০০০ পাইতাম। তো আমি কি করলাম, আমি এটা না নিয়ে এখান থেকে বেস্ট ওয়াশিং মেশিন ব্র্যান্ড এটা নিলাম, এখান থেকে কিছু সার্চ ভলিউম আমি পাবো, মানে কিছু সার্চ ভলিউম অন্ততপক্ষে ৩,৫০০ মতো। তারপর বেস্ট ওয়াশিং মেশিন টপ লোডার, বেস্ট ওয়াশিং মেশিন টপ লোড, তো এই তিনটার কম্বিনেশন করে যদি আমি আর্টিকেল লিখি,
মোটামুটি বলা যায় এই কিওয়ার্ডটা না নিয়েও আমি হচ্ছে এই সার্চ ভলিউমের কাছাকাছি যেতে পারছি, এবং পাশাপাশি আমার এসইও ডিফিকাল্টিটাও খুব বেশি আমার হচ্ছে আম, এইটার তুলনায় খুব বেশি নাই। আবার হতে পারে যে আমি এইটাই নিব, বেস্ট ওয়াশিং মেশিন এটাই নিব, বাট রিলেটেড কিছু কিওয়ার্ড আমি রাখতে পারি যে এটার যেহেতু সার্চ ভলিউম বেশি, এটার হচ্ছে ডিফিকাল্টি বেশি। সো আমি যেটা করতে পারি এটার সাথে আরো সাপোর্টিভ কিছু কিওয়ার্ড আমি নিলাম, বা সেকেন্ডারি কিওয়ার্ড বলা যেতে পারে। আমি এটাকে প্রাইমারি কিওয়ার্ড হিসেবে রাখলাম, পাশাপাশি সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে আরো কয়েকটা কিওয়ার্ড কে টার্গেট করে আমি আমার আর্টিকেলটা রাইট করলাম। তো এভাবে আমরা আমাদের কিওয়ার্ড গুলোকে সিলেক্ট করে নিতে পারি। আমি খুব সংক্ষেপে বললাম শুধু উবার সাজেস্টের এই রেজাল্ট থেকেই। তো আমাদের আরো কিছু রেজাল্ট আমরা কিওয়ার্ড রিসার্চে দেখেছি। যদি এই কিওয়ার্ড সিলেকশনে আমরা আরেকটু টাইম নিয়ে আরো লং টেইল ভালো কোনো কিওয়ার্ড খুঁজে পাই কিনা সেই দিকে সময় নিয়ে আমরা আরো 2টা 3টা কিওয়ার্ড সিলেক্ট করে আর্টিকেল রাইট করলে এটা আমাদের জন্য আরো বেটার হবে। সো এইভাবে আমাদেরকে আগে আর্টিকেলটা সরি হচ্ছে টপিকটা সিলেক্ট করে নিতে হবে যে আমি ওয়াশিং মেশিন নিয়েই লিখবো, বাট এটা কি বেস্ট ওয়াশিং মেশিন নাকি হচ্ছে ব্র্যান্ড ওয়াশিং মেশিন নাকি হচ্ছে টপ লোডেড ওয়াশিং মেশিন। তো এইভাবে আর কি আমাকে একটু মডিফাই করে করে দেখতে হবে যে আসলে কোন টপিকটা আমার জন্য ভালো হবে। পাশাপাশি এই যে রেজাল্টগুলো এগুলো আমাকে হেল্প করবে। আমি যখনই বেস্ট ওয়াশিং মেশিন লিখেছি, 9 বেস্ট ওয়াশিং মেশিন, দ্য 9 বেস্ট ওয়াশিং মেশিন, বেস্ট ইলেকট্রনিক্স, ওয়াশিং মেশিন, হোম অ্যাপ্লায়েন্স অনলাইন শপ, এই জায়গা থেকেও আমি একটা আইডিয়া পাবো, এবং এখান থেকেও আমরা কিওয়ার্ড সার্চ করে করে দেখে নিতে পারি যে এটার সার্চ ভলিউম কত, বা এটার হচ্ছে ডিফিকাল্টি আসলে কতটুকু ডিফিকাল্ট হবে এসইওতে আমার র্যাঙ্কিং এ আসতে। এখানে আমরা এগুলা পাবো, পেইড ডিফিকাল্টি কেমন বা এসইও ডিফিকাল্টি কেমন। জি। ওকে, আমার আসলে মনিটরটা চেঞ্জ করেছি তো মনিটর বড়, আমি হয়তো কমফোর্টলি দেখতে পারি, বাট আপনাদের প্রবলেম হয়ে যায়। হুম, বড় মনিটরে একটা প্রবলেম। আচ্ছা, আগে ল্যাপটপে সমস্যা হতো, ল্যাপটপে ছোট মনিটর এক জায়গায় তাকায় থাকতে হতো। আচ্ছা যাই হোক, আপনারা বলবেন সমস্যা হলে বলবেন। তো এখানে আমরা এইভাবে টপিকটাকে আগে সিলেক্ট করে নিব, এটা আমাদের প্রথম কাজ হবে। ঠিক আছে, তো আমাদের প্রথম কাজ হচ্ছে টপিক সিলেক্ট করে নেওয়া। এরপরে আমরা ওই টপিকের আন্ডার আর্টিকেলে কি কি রাখবো। আর্টিকেলে অবশ্যই টাইটেল বা হেডিং রাখবো। আচ্ছা, আমি প্রথমে পয়েন্টটা নিয়ে নিই যে টপিক, ফাইন টপিক। আচ্ছা, এরপরে আমরা ওই টপিকের আন্ডারে কি কি রাখবো, কি কি টেক্সট রাখতে পারি টেক্সট কন্টেন্টের মধ্যে। টাইটেল বা হেডিং, যেটা আমরা গতদিন বলেছি যে হেডিং এর অনেক ক্যাটাগরি থাকতে পারে, H1 H2। তো নর্মালি H1 এবং H2 এগুলো ব্যবহার করা হয়। সো আমরা যখন কোনো ক্লায়েন্টকে নর্মালি গুগল শিটে বা হচ্ছে গুগল ডকে অথবা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কোনো একটা কন্টেন্ট পাবলিশ করে পিডিএফ, কোনো একটা কন্টেন্ট লিখে পিডিএফ করে দিব, আমরা লিখে দিতে পারি যে এটা হচ্ছে হেডিং 1 বা হেডিং 2। অথবা আমি যদি একটা ফাইল নেই, আচ্ছা,
এখানে আমরা নিলাম হেডিং। তো এটা হচ্ছে আমাদের হেডিং। তো আমরা হেডিংকে একটু বড় করে দিতে পারি। এখান থেকে জাস্ট 11 আছে, আমরা এটাকে একটু এখান থেকেও আচ্ছা, আমরা এখান থেকে কিছুটা বড় করে দেই। হ্যাঁ, এখান থেকেও আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে আমরা তো আমরা এখান থেকে হেডিং দিলাম। হেডিং দেওয়ার পরে আমরা এখানে কিছু ডেমো কন্টেন্ট লিখব। আমরা একটা আচ্ছা, এটা কি আমরা দিলাম? আচ্ছা, এখানে আচ্ছা, এখানে আমরা একটা হেডিং দিলাম। তো হেডিং এবং আমরা অবশ্যই কি টপিকে কথা বলবো, তো সেটা তো আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে হেডিং এর মধ্যেই। আচ্ছা, এখানে এইভাবে। তো আমার আর্টিকেলে কি থাকবে? হেডিং থাকবে বা টাইটেল থাকবে, এরপরে যে কোনো একটা টপিক থাকবে, যে আমি কোন টপিকে কথা বলছি। যেটা আমরা গতদিনই বলেছিলাম যে একটা টপিককে ফোকাস করে একটা আর্টিকেল হওয়া উচিত এবং টপিকটা পুরোপুরি কাভার করা উচিত, পার্ট 1 পার্ট 2 এভাবে না করে। তারপর হচ্ছে হাইলাইট করা, যে আমি আসলে টপিকের মধ্যে কি হাইলাইট করছি। তো আমি যে টপিকটা নিয়ে কথা বলছি সেই টপিকটাকে আমি কি হাইলাইট করতে পারছি নাকি প্রাসঙ্গিকে বেশি চলে যাচ্ছি। তো এই ব্যাপারগুলো আমাদের এখানে নিয়ে আসা এবং সাবটাইটেল বা সাব হেডিং রাখা। এখানে দেখেন আমাদের এখানে যদি এই যে এখানে সাবটাইটেল আছে অনেক টাইপেরই। এখান থেকে যদি আমি সাবটাইটেলে যাই, বা সাব হেডিং, তো এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে সাবটাইটেল। তো এখানে এখানে হচ্ছে একটা হেডিং এর আন্ডারে বা যেটা আমরা বলতে পারি যে বুলেট পয়েন্ট, এভাবে আমরা বুলেট পয়েন্টকে সাব হেডিং এর আন্ডারে রাখতে পারি। তো ওয়েবসাইটে যখন আমরা পাবলিশ করব এই ব্যাপারগুলো আরো স্পেসিফিক ওয়েতে আমরা ব্যবহার করতে পারি। এখানেও যদিও আছে যে আর্টিকেলের কোথায় আমি কি ব্যবহার করব। তো এখানে আহ, একটাকে আমরা বলছি হেডিং, এটাকে আমরা বলছি হেডিং এবং এখানে সাবটাইটেল বলছি। এবং প্রথমেই আমরা একটা টপিক নিয়ে নিতে পারি, মনে করেন হচ্ছে বেস্ট ওয়াশিং মেশিন। তো এটাকে আমরা কি রাখবো, এখান থেকে এটাকে আমরা টাইটেল হিসেবে রাখতে পারি, এটা আমার টাইটেল। তো এটা আমার মেইন টপিক। তারপর এই টাইটেলটা হেডিং হিসেবেও হতে পারে, টাইটেল হিসেবেও হতে পারে। এখানে যদিও টাইটেল আলাদাভাবে দেয়া আছে, বাট ওয়েবসাইটে আমরা হেডিং এবং টাইটেল দুইটাকে মিক্স করেই দিতে পারি, মানে দুইটার যে কোনো একটা দিতে পারি, এখানে প্রবলেম নাই টাইটেলটা। আচ্ছা, এরপরে হচ্ছে সাবটাইটেল, ক্লোজিং ফরম্যাট
অর্থাৎ আমরা যখন একটা আর্টিকেল লিখব তখন সেটার কিছু ক্লোজিং ফরম্যাট থাকবে, যেমন হচ্ছে আমরা পুরো বিষয়টাকে একটু সামারাইজ করে ক্লোজিং করতে পারি। এটা কত পার্সেন্ট করতে হবে, আমি নিচের দিকে আসছি। তো নিচের দিকে আমাদের ক্লোজিং ফরম্যাট নিয়ে আর্টিকেল ডেভেলপমেন্ট, আচ্ছা ওই বিষয়টা আমাদের আর্টিকেল ডেভেলপমেন্ট এখানেই আসবে। আমি কিওয়ার্ড ডেনসিটির বিষয়টাতে যাব, যে আমরা যখন একটা কিছু লিখছি, একটা আর্টিকেল, তখন সেই আর্টিকেলের কিওয়ার্ড ডেনসিটি আমরা বলেছি 1 থেকে 4%। এটা হচ্ছে ন্যাচারাল, এর মধ্যে আমরা রাখবো। তো এখন এটা হচ্ছে কেন হয়, এটা হচ্ছে কারণটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং এর ফলে কিওয়ার্ড ডেনসিটিটা বেড়ে যায়। কিওয়ার্ড স্টাফিং এর এক্সাম্পল আমরা গতদিনও দেখেছি, আজকেও যদি দেখি যে এখানে আমি, আচ্ছা এখানে নাই, দ্যাট মিন একই ওয়ার্ড বারবার থাকা, এটা সম্ভবত অন্য কোনোটা আসছে। তো আমরা যদি টুলে যাই, কিওয়ার্ড স্টাফিং দেখার জন্য অনেক টুল আছে। তো এসইআর রিভিউ টুল, এটা দিয়ে আমরা দেখতে পারি। জাস্ট এটা দিয়ে যদি আমরা একটু দেখি, মনে করেন একটা আর্টিকেল আমাদের দরকার। তো আর্টিকেলের আইডিয়ার জন্য অনেক জায়গায় আমরা আইডিয়া নিতে পারি। medium.com, এই সাইটটাতে প্রচুর আর্টিকেল আছে, এখান থেকে আমরা আর্টিকেলের আইডিয়া নিতে পারি। কোরা থেকে নিতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথমত আমরা গুগল থেকেই নিব। গুগলে আমরা যখন এই টপিকটা লিখে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করতে চাইবো, তো আমাকে সার্চ করে দেখতে হবে যে আসলে কারা কারা এই টপিকে লিখছে। তো এটা আমাকে আগে সার্চ করে দেখতে হবে, এবং তাদের আর্টিকেলগুলো থেকেও আমরা আইডিয়া পেতে পারি। এটা একটা আর্টিকেল ওয়াশিং মেশিন নিয়ে লিখেছে, এটা একটা আর্টিকেল ওয়াশিং মেশিন নিয়ে লিখেছে। আমরা বেস্ট 5টা 6টা 7টা এরকম আর্টিকেলগুলো দেখবো, যে এরা যেহেতু র্যাঙ্কে আছে, তো আমার কি করতে হবে, আমাকেও এই কিওয়ার্ডে এই র্যাঙ্কে আসতে হবে, তাই না? তো আমি যদি এই র্যাঙ্কে আসতে চাই, তারা যে ধরনের আর্টিকেল লিখেছে তাদের চেয়ে বেস্ট আর্টিকেল আমাকে লিখতে হবে, এদের চেয়ে ভালো আর্টিকেল আমাকে লিখতে হবে। এখানে বিষয় আছে, যখন আমরা নিজেরা নিজেদের জন্য কাজ করব, তখন এটাকে আমরা আসলে খুব বেশি সিরিয়াসলি এই বিষয়গুলো দেখা হয়। বাট যখন কন্টেন্ট আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে যে কোনো একটা টপিক দিয়ে আপনি কন্টেন্ট লিখে দেন, তখন এত বেশি রিসার্চের দরকার নাই। যে তাদের থেকে আপনার বেটার হইতে হবে এমন না, বাট তাদের যেগুলা র্যাঙ্ক করে, যে আর্টিকেলগুলা, চেষ্টা করবেন যে তাদের থেকে বেটার না করতে পারলেও যেন খুব বেশি খারাপ না হয়, তুলনামূলক যেন ভালো হয়, এটা ট্রাই করা, যে যাতে করে ক্লায়েন্ট বারবার আপনার থেকে আর্টিকেল রাইট করে নিতে পারে। আচ্ছা, এখানে আমরা যখন গুগলে সার্চ করলাম বেস্ট ওয়াশিং মেশিন লিখে, তখন আমরা কয়েকটা রেজাল্ট পেলাম। আচ্ছা, মিডিয়াম থেকেও আমরা নিতে পারি, এটা আসছে না। আচ্ছা, আমার কি নেট চলে গিয়েছে নাকি? নেট তো আছেই। আচ্ছা, আমি এখানেই দেখি, এখানেই সার্চ করি যে বেস্ট ওয়াশিং মেশিন। এখানে নাই, আমি শুধু ওয়াশিং মেশিনে যাই।
কতগুলা, আচ্ছা এটাতেই যাই। এখানে অনেকগুলা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি, 29 কোশ্চেন। আর যদি আমরা দেখি কোশ্চেনের মধ্যে অনেকেই আর্টিকেল লিখে রাখে। এটার মধ্যে 19টা অ্যান্সার। অনেকেই দিয়েছে, যে একটা আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি যে খুব ছোট করে সে একটা আর্টিকেল লিখেছে। ওকে, আমরা দেখি আরো পাই কিনা। আচ্ছা, এখানেও একটা আর্টিকেল, আমরা ছোট একটা আর্টিকেল দেখতে পাচ্ছি। অনেকেই অ্যান্সার দিচ্ছে, তো এই জায়গায় ছোট বড় সব ধরনেরই এনারও আছে, এবং এনারটাও খুব বড় না। তো যারা আমরা কন্টেন্ট রাইটার হতে চাই বা কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতে চাই, তাদের জন্য কোরাটা খুবই হেল্পফুল হবে। তো আমি বলবো যে কোরাতে অ্যাটলিস্ট প্রতিদিন আধা ঘন্টা 1 ঘন্টা টাইম দেন, ট্রাই করেন প্রতিদিন 3টা 4টা কোশ্চেনের অ্যান্সার দিতে। অ্যান্সার আপনি জানবেন না, ইন্টারনেট ঘেটে তারপর অ্যান্সার দেন, এটা হেল্প করবে। প্রোফাইলে ফলোয়ার বাড়বে, পাশাপাশি হচ্ছে আপনার একটা রাইটিং স্কিল অনেক ডেভেলপ হবে। আচ্ছা, এখানে আরো যদি যাই আমরা, এখানে একটা দেখতে পাচ্ছি। এখানে একটা দেখতে পাচ্ছি। এইভাবে আমরা অনেক আর্টিকেলই দেখতে পাবো। এখানে একটা ছোট একটা আর্টিকেল। আচ্ছা, এখান থেকে আমরা আইডিয়া পেতে পারি যে কোনো একটা টপিক নিয়ে লেখার জন্য। আচ্ছা, যাই হোক, এভাবে আমরা আরো দেখলে আরো হয়তো পাবো। অনেকেই কোশ্চেন করেছে। আমি এটাই রাখছি, বাকিগুলা বাদ দিচ্ছি। আচ্ছা, তো আমরা বলছিলাম কিওয়ার্ড ডেনসিটি নিয়ে। তো মনে করেন এটা হচ্ছে, আমি এখান থেকে জাস্ট কিছু অংশ আমি নিলাম, এখান থেকে যে এতটুকু আমি লিখেছি, কিছু অংশ নিয়ে আমি এখান থেকে, আমরা টেক্সটও নিতে পারি এবং ইউআরএলও নিতে পারি। তো আমি এখান থেকে টেক্সট ইনপুট এটাই নিলাম, নিয়ে টেক্সটটাকে কপি করে দিলাম। দেন আমি যদি একটু চেক করি এটার, তো আমার এখানে দেখেন চলে আসছে যে এইটার কিওয়ার্ড ডেনসিটি কেমন। ঠিক আছে, কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি এবং ডেনসিটি, এবং এখানে দেখাচ্ছে 4.30%, এটা ইয়েলো হয়ে গিয়েছে। এই দুইটার কিওয়ার্ড ডেনসিটি ভালো না। তো আমাকে এখান থেকে কিওয়ার্ড ডেনসিটি কমায় দিতে হবে। তো আমি আমার আর্টিকেলে যাব, হচ্ছে আর্টিকেলে যাওয়ার পরে এই লোড কতবার আছে, যেমন আমি যদি এটা এখানে নেই, এখানে দিলাম, তারপর হচ্ছে আমি উপরের, আমার এখানে কোন কোন কিওয়ার্ডের ডেনসিটি বেশি দেখাচ্ছে, এখান থেকে লোডার্স, কপি করি, কপি করে দেন কন্ট্রোল এফ এ যদি আমি দেখি, তাহলে দেখবো যে এখানে লোডার্সটা 1 2 3 4 5 5বার হয়েছে। সো আমাকে একটু পড়ে পড়ে এখান থেকে কয়েকটা বাদ দিয়ে দিতে হবে। যেমন আমি এখান থেকে জাস্ট, আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম। তো একটা বাদ দিলাম, দেখি একটা বাদ দিলে আবার কপি করে দিয়ে কেমন আসে রেজাল্ট। এটা আমাকে পড়ে পড়ে ওইভাবে সেন্টেন্স মিলায় বাদ দিতে হবে। আমি নর্মালি বাদ দিয়েছি।
না, আপনি হচ্ছে যে কোনো টুলে গিয়ে আপনি চেক করে নিতে পারেন। আচ্ছা, লোডার্সটা একটু কমে গিয়েছে, লোডার্স দুইটাই বেশি দেখাচ্ছে, তো আরেকটু আমি কমাই দিব। এখানে লোডার্স এটা আবার ইয়ে করবে, ভ্যারি করবে। আমি এখানে অল্প একটু নিয়েছি, অল্প একটু অংশ নিয়েছি। যখন আমরা অনেক বড় আর্টিকেল নিব, আপনি শুরুর দিকে লোডার্স অনেক বেশি বার রাখলেও সমস্যা নাই, কারণ আপনাকে এই ডেনসিটিটা এভারেজে দেখাবে, ওভারঅল হচ্ছে আর্টিকেলের উপর ভিত্তি করে। সো আপনারা যখন ডেনসিটি চেক করবেন, কোনো একটা অংশ নিয়ে চেক করবেন না। হতে পারে যে লোডার্স অংশটা এই কিওয়ার্ডটা প্রথমেই বেশি আছে, তারপরে খুব একটা নাই, তখন কিন্তু এভারেজে আবার ডেনসিটির মানটা কিন্তু কমে আসবে। তো এটা একটা ইস্যু আছে। আচ্ছা, আমি এখানে লোডার্স এটা বাদ দিয়ে দেই, এবং এখানে লোডিং লোডিংটা বেশি আছে, আমি লোডিংটা কমিয়ে দিই। এখন আমি এটা কপি করে দেখি যে ডেনসিটি কিছুটা কমে কিনা। তো আমার দেখেন মোটামুটি ফ্রিকোয়েন্সি ঠিক আছে, ডেনসিটি কোনো ওয়ার্ডের ডেনসিটি খুব বেশি নাই, ঠিক আছে। সব 4 এর নিচেই আছে, এবং নিচে আপনাকে দেখাবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, গ্রেট, নো সাইন টু কিওয়ার্ড স্টাফিং, ওভার অপটিমাইজেশন, যেটাকে বলা হয় ওভার অপটিমাইজেশন, এটা নাই। তো এইভাবে আমরা একটা আর্টিকেলের ডেনসিটিগুলো দেখে নিতে পারবো, চেক করতে পারবো, এবং পুনরায় আমরা ডেনসিটি রেজাল্টগুলোকে কমিয়ে ফেলতে পারবো। এটা আমাদের টাইম লাগবে। যখন আমাদের একটা আর্টিকেল লেখা হয়ে যাবে, দেন এই কাজগুলো করতে হবে। আচ্ছা, এরপরে কিওয়ার্ড প্রমিনেন্স হচ্ছে আমার যে ইয়াটা টার্গেটেড কিওয়ার্ডটা, সেটা আমি হেডিং এ রাখছি কিনা, সেটা আমি হচ্ছে টাইটেলে দিচ্ছি কিনা, ডেসক্রিপশনে আছে কিনা, এই ব্যাপারটা, ঠিক আছে। ফার্স্ট প্যারায় দেয়া, টাইটেলে রাখা, ইউআরএল এ রাখা, সেটাকে আমরা বলছি কিওয়ার্ড প্রমিনেন্স। তো এই ব্যাপারটা এনশিওর করা। মনে করেন আমি এখানে লিখলাম ওয়াশিং মেশিন, সো আমার ওয়াশিং মেশিন টাইটেলে আছে কিনা, এটা যদি আমার টপিক হয়, মেইন টপিক হয়, হতে পারে যে মেইন কিওয়ার্ড আমার ওয়াশিং মেশিন, বাট আমি এখানে দিতে পারি যে বেস্ট ওয়াশিং মেশিন ইন ইউএসএ, এটা দেয়া যেতে পারে, বাট ওয়াশিং মেশিন আছে কিনা। তারপর আমি আমার হচ্ছে সাবহেডিং এর মধ্যে বা সাবটাইটেলের মধ্যে আমি ওয়াশিং মেশিন এটা রাখছি কিনা। আবার ফার্স্টের প্যারাতেই ওয়াশিং মেশিন আমি রাখছি কিনা কিওয়ার্ডটা, জাস্ট এটাই, যে আমরা যখন একটা কিওয়ার্ডকে টার্গেট করব, ওভার অপটিমাইজ করব না, বা কি হচ্ছে ডেনসিটি যাতে 4% এর চেয়ে বেশি না হয়, সেটা আবার মাথায় রাখবো। আমরা এমন ভাবে দিব যাতে করে ডেনসিটিটা 4 এর মধ্যে থাকে, এবং আমার কিওয়ার্ডটা ওভারঅল সবগুলা জায়গাতে, বিশেষ করে প্রথমের দিকে এটা রাখার চেষ্টা করো, একদম ফার্স্ট প্যারাতেই, এটা হেল্প করে। এবং মেটাতেও এটা রাখা, এখানে আসলে ওইভাবে মেটাটা দেখানো যাবে না, যখন আমরা পাবলিশ করব তখন ওই বিষয়গুলো আসবে আমাদের। আচ্ছা, কিওয়ার্ড প্রক্সিমিটি বিষয়টা হচ্ছে যখন আপনি একটা কিওয়ার্ড লিখছেন, তো দেখা যায় যে আমরা ওই কিওয়ার্ডের মাঝে মাঝে আরেকটা আরো কি আমরা হচ্ছে ওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে করেন আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ওয়াশিং মেশিন ইউকে, তো আমি কি করলাম, আমি লিখলাম যে বেস্ট চিপ রেট ওয়াশিং মেশিন ফর অল ইউকে কাস্টমার, বা ফর অল কাস্টমার, এখানে আমরা লিখলাম যে কাস্টমার অফ ইউকে। তাহলে আমার কিওয়ার্ডটা কি, বেস্ট, বেস্টের পরে ওয়াশিং মেশিন নাই, ওয়াশিং মেশিনটা এখানে, তারপরে আমার বেস্ট ওয়াশিং মেশিনটা ওয়াশিং মেশিন একসাথে আছে,
বাট ইউকেটা এর পরে না, ইউকেটা আবার শেষে। দ্যাটস মিন আমার মেইন কিওয়ার্ডের মাঝে আমি আরো কিওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো এটা না করা, ঠিক আছে? তো কিওয়ার্ড প্রমিনেন্সটা ঠিক, প্রক্সিমিটিটা ঠিক রাখা। আহ, আচ্ছা, এরপরে আর্টিকেল রাইটিং মেথড, কিছু মেথড আমরা দেখব যে কিভাবে আমরা আর্টিকেল রাইট করতে পারি। প্রথমেই আমাদের কি আসে, কিওয়ার্ড প্লেসমেন্ট। তো কিওয়ার্ড প্লেসমেন্টের জায়গাতে আমরা অলরেডি এগুলা নিয়ে কথা বলেছি, যে প্রাইমারি কিওয়ার্ড যেটা আমাদের মেইন কিওয়ার্ড হিসাবে থাকবে, কিছু সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে পারে, রিলেটেড, যেগুলো হচ্ছে রিলেটেড কিওয়ার্ড আমরা বলছি সেকেন্ডারি কিওয়ার্ডকে, যে আপনি প্রাইমারি একটা কিওয়ার্ড নিলেন, তার পাশাপাশি সাপোর্টিভ কিছু কিওয়ার্ড নিচ্ছেন। তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড, তারপর হচ্ছে আমরা সাপোর্টিভ কিছু কিওয়ার্ড এখানে রাখতে পারি। তো এইভাবে আমরা কিওয়ার্ডের টাইপটাকে আলাদা আলাদাভাবে নিতে পারি, যে একটা কিওয়ার্ড আমি যদি বারবার ব্যবহার করি, তাহলে আমার কিওয়ার্ডের ডেনসিটি বেড়ে যেতে পারে। তো আমি মেইন কিওয়ার্ডের পাশাপাশি কিছু রিলেটেড কিওয়ার্ডও রাখবো, কিছু সাপোর্টিভ কিওয়ার্ডও রাখবো। এটা হতে পারে সিনোনিম, বা হতে পারে আমার অন্য কোনো হচ্ছে রিলেটেড কোনো কিওয়ার্ড হতে পারে। এরপরে হচ্ছে আমি আমার যে আর্টিকেলটা থাকবে সেটার মধ্যে অ্যাঙ্কর টেক্সট এটা রাখবো। অ্যাঙ্কর টেক্সট কি, আমি গতদিন মনে হয় বলেছিলাম আপনাদেরকে। অ্যাঙ্কর টেক্সট, জি, মানে যে টেক্সটে আমরা লিংক করে থাকি। মনে করেন এখানে আমি লিংক করলাম মেশিন, ওয়াশিং মেশিন। তো ওয়াশিং মেশিনে আমি একটা লিংক করলাম, এখান থেকে জাস্ট একটা লিংক করলাম, এটাই অ্যাপ্লাই। তো আমার এই ওয়াশিং মেশিন হচ্ছে আমার অ্যাঙ্কর টেক্সট। আমি যখন এই লিংকে ক্লিক করছি, তাহলে আমাকে কোন জায়গায় নিয়ে যাচ্ছে, এই জায়গাতে। এটা হচ্ছে ব্যাকলিংক। তো ব্যাকলিংক এবং হচ্ছে অ্যাঙ্কর টেক্সট মোটামুটি সিমিলার। তো আপনি অ্যাঙ্কর টেক্সট করলেই ব্যাকলিংকটা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে হেডিং। হেডিং অলরেডি এটা আমি বাদ দিই, যে আচ্ছা আমরা কিওয়ার্ডটা হেডিং এ দিচ্ছি কিনা, সাব হেডিং এ দিচ্ছি কিনা, এটা আমি বলে বলে এসেছি। আরেকটা হচ্ছে সেলফ রাইটিং। সেলফ রাইটিং এর জন্য রেগুলার প্র্যাকটিসের জন্য কোরা সবচেয়ে বেস্ট মেথড আমার কাছে মনে হয়, এবং আমি দেখেছি অনেক আর্টিকেলে বা অনেক স্পেশালিস্ট এটাকে অনেক সাজেস্ট করে, অনেকেই সাজেস্ট করে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি খুব ভালো আর্টিকেল রাইটার না, সো এই জায়গাতে আমি ওইভাবে হয়তো আপনাদেরকে বলতে পারবো না। বাট আপনাদের আম, যদি কারো এক্সপিরিয়েন্স থাকে বলতে পারেন যে কোরাতে কোনো ইমপ্রুভ হয় কিনা সেলফ রাইটিং এর ক্ষেত্রে। বাট আমি যতটুকু করেছি এটা আমার জন্য হেল্প হয়েছে, বেশ ভালোই হেল্প হয়েছে। এবং কোরা বাংলা আছে, আপনারা যদি বাংলাদেশি বিষয় নিয়েও কাজ করেন, এবং এখানে অনেক ভালো ভালো আর্টিকেল রাইটাররা এই কোরা বাংলাতে হচ্ছে তারা তাদের আর্টিকেলগুলো পাবলিশ করে। কলকাতার আছে, বাংলাদেশি আছে, অনেকেই আছে যারা ভালো ভালো আর্টিকেল দেয় বিভিন্ন টপিকের উপর। তো বাংলা আর্টিকেল হোক, ইংলিশ আর্টিকেল হোক, যে আর্টিকেলই হোক না কেন, আই থিঙ্ক কোরাটা আপনাদের হেল্প করবে। আর যারা ব্লগিং করেন তাদের জন্য তো আহ, অনেক আরো অনেক সাইট আছে, তারা অনেক কিছু অলরেডি আগে থেকেই করছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কোরাতে রেগুলার থাকা আর্টিকেল রাইটিং এর জন্য। প্রতিদিন আপনি 5টা করে যদি কোশ্চেনের অ্যান্সার দেন, বিভিন্ন কোশ্চেনের, দেখবেন যে হিউজ পরিমাণ নলেজ বা রাইটিং স্কিল বেড়ে যাচ্ছে ডে বাই ডে। আচ্ছা, এরপরে হচ্ছে ট্রান্সলেটর, খুবই সহজ বিষয়। অনেকেই এটা ব্যবহার করে আর্টিকেল রাইটার হিসেবে কাজ করছে।
যে বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা, মনে করেন যে আমি হচ্ছে এখান থেকে এটা এতটুকু নিলাম, এতটুকু নিয়ে আমি হচ্ছে ট্রান্সলেটে যাই। সে আমাকে ইংলিশ করে দিচ্ছে। তো যখনই বাংলা থেকে আমি ইংলিশ করছি, হুবহু এভাবে কপি পেস্ট না করে অবশ্যই এটাকে রিভিশন করতে হবে। গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা, ওয়ার্ডগুলোর কম্বিনেশন ঠিক আছে কিনা। এই যে ডিরেক্ট যে ট্রান্সলেশনটা, এটা খুব ভালো ট্রান্সলেট হয় না, এটাকে আবার রিভিশন দিতে হয়। তো প্রত্যেকটা জায়গায় কোনো প্রবলেম থাকলে সেগুলাকে একটু আইডেন্টিফাই করে রিমুভ করে দেন এটাকে আরেকটু ডেভেলপ করে দেখতে হবে। যে আপনার হচ্ছে যে মেথডগুলো বললাম, যে প্লাগারিজম এটা চেক করা, তারপর হচ্ছে ডেনসিটি চেক করা, এই কাজগুলা, গ্রামাটিক্যালি কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করা, এই ব্যাপারটা। বাট এই জায়গাতে অনেকেই বেশ ভালো ভালো আর্টিকেল তৈরি করতে পারছে, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। এটা আমাদের একটা ভালো টুল হতে পারে আর্টিকেল রাইটিং এর জন্য। তো সেলফ রাইটিং একটা ইস্যু, ইউজ ট্রান্সলেটর, এটা একটা ইস্যু। এরপর হচ্ছে আর্টিকেল রাইটিং টুল। কিছু আর্টিকেল রিরাইট টুল আছে যেগুলা থেকে আমরা আর্টিকেল রিরাইট করতে পারি। আচ্ছা, এটার আগে আমাদের যদি একটু দেখে আসি, সেটা হচ্ছে আচ্ছা এটা আমি পরে আসছি। তো আর্টিকেল রিরাইট টুল, তো আর্টিকেল রিরাইট টুল নিয়ে কাজ করার আগে আমাদের কিছু বিষয় একটু মনে রাখা দরকার। যে একটা আর্টিকেলের হুবহু ধরেই কি আমরা রিরাইট করব, নাকি হচ্ছে কিভাবে করব। তো এখানে জাস্ট আমি আপনাদের কয়েকটা টিপস শেয়ার করব। সেটা হচ্ছে আপনি আইডিয়াটাকে কপি করতে পারেন, বাট হুবহু ওয়ার্ডকে কপি করবেন না, যেটা কপিরাইট হিসেবে কাউন্ট হয়ে যাবে। তো এটা একটা প্রবলেম, যে আপনি একটা আর্টিকেল দেখেন, দেখে সেটা থেকে আইডিয়া নেন, আইডিয়া নিয়ে আপনি সেভাবে লেখেন, এক্ষেত্রে কোনো প্রবলেম নাই। আবার ডিরেক্ট যদি আপনি প্যারাগ্রাফ থেকে রিরাইট করতে চান, তাহলে এটা সেন্টেন্স বাই সেন্টেন্স না করে একটা প্যারাগ্রাফ আরেকটা প্যারাগ্রাফ, এভাবে প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ এভাবে আপনি রিরাইট করেন, সেন্টেন্স বাই সেন্টেন্স না। কারণ সেন্টেন্স বাই সেন্টেন্স করলে সেখানেও ভালো আর্টিকেল লেখা যায় না, এবং এখানে অনেক সময় দরকার হয়, প্লাস হচ্ছে আউটপুটটা ভালো আসে না। সো প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করেন। এতে করে যেটা হবে, আপনি সেখান থেকে চাইলে যে কোনো সেন্টেন্স বাদ দিতে পারবেন, ওই প্যারাগ্রাফে নতুন সেন্টেন্স অ্যাড করে দিতে পারবেন, যেটা হচ্ছে আপনার কন্টেন্টের কোয়ালিটিটা আরো ভালো করবে, কষ্টটাও কম হবে। তারপর হচ্ছে কিছু চেঞ্জ করা যায়, কোনো একটা লাইন আছে সেখানে হচ্ছে কিছু চেঞ্জ আপনি ইজিলি করে দেন, যে এটা ভালো লাগছে না, নতুন কিছু নিয়ে আসেন। অনেকে চেঞ্জ করতে গিয়ে যে না এটা লিখেছে আমি চেঞ্জ করব না, বা চেঞ্জ করতে চাই না আমরা, এটা না করা। তারপর হচ্ছে যদি কোনো জায়গায় ডাউট মনে হয়, কনফিউশন চলে আসে, তাহলে আপনি আরো অ্যাড করেন সেটার সাথে। তো আমরা যদি একটা দেখি, রিরাইট টুল এখানে অনেকগুলো আছে। তো মনে করেন এটাই এটাই হচ্ছে আমাদের রিরাইট টুল। এখানে আমি জাস্ট কিছু অংশ নিব, এতটুকু অংশ নিব, কপি করে এখানে দেই। 10,000 ওয়ার্ড পর্যন্ত আপনি এখান থেকে রিরাইট করতে পারবেন, প্রবলেম নাই। বাট আমরা যেহেতু প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ করব, সো এত বড় আমাদের লাগবে না। বা এখানে হচ্ছে আমরা একসাথেও দিলেও প্রবলেম নাই। দেখেন এখানে আমি যখন এটার সাথে এটা দিলাম, আচ্ছা আমি এটা কি চেঞ্জ হয়েছে কি না, হয়নি মনে হচ্ছে, না হয়েছে। দেখেন এইটা এবং এইটার মধ্যে বেশ পার্থক্য চলে আসছে। পার্থক্য আমরা কিভাবে বুঝবো? তো আমাদের যে টুল আছে এটার মধ্যে
ডুপ্লিকেট চেকার বা হচ্ছে প্লাগারিজমের যে টুল আছে এটার মধ্যে ডুপ্লিকেটটা ভালো, এটা ব্যবহার করতে পারেন। তো আমি জাস্ট একটু দেখে নেই যেটা আমরা নিলাম। এটা হচ্ছে আমাদের মেইন যে টেক্সট সেটা কপি করি, কপি করে এখানে দেই, দিয়ে আমরা কোনো ফাইলও দিতে পারি, কোনো একটা লিংকও দিতে পারি এই জায়গাতে। আচ্ছা আমরা একটু চেক করি। আচ্ছা, তো আমরা যখনই চেক করলাম দেখলাম যে কিছু অংশ আমাদের দেখাচ্ছে ইউনিক, কিছু অংশ হচ্ছে কপি করা। তো কোথা থেকে কপি করা? এখানে দেখেন কোরা আসছে, যেহেতু আমরা কোরা থেকে নিয়েছি, কোরারই কয়েকটা জায়গা থেকে সম্ভবত সে একটু কপি টপি করে লিখে দিয়েছে। কোরারই 3টা রেজাল্ট আসছে যে 3 জায়গা থেকে এই লেখাটা কপি করা। বাট আমি এই কপি করা লেখাটাই যখন আমি রিরাইট করলাম, এটা একটু নিয়ে আসি, নিয়ে এসে দেখি এখানে দিতে হবে। দেখেন আমার এই লেখাটা দেখাচ্ছে 100% ইউনিক। যদিও এটাকে একটু রিভিশন করে দেখার বিষয় আছে যে আমার এখানে কোনো প্রবলেম আছে কিনা, যে ওয়ার্ডের ম্যাচিংটা ঠিক আছে কিনা, সেটা অবশ্যই রিভিশন করে দেখার বিষয় আছে। বাট এই লেখাটা পুরোপুরি ইউনিক, কোনো কপি কোনো কন্টেন্ট না, যেটা আমাদের আর্টিকেল রিরাইট টুলগুলো হেল্প করে। বাট আমি বলবো যে পুরোপুরি হেল্প না নিতে, যে অনেকেই যেটা করি আমরা টুলের ব্যবহার জানি জন্য যেটা করি, আর্টিকেল নেই, রিরাইট করি, কপি করে বসায় দিই ডিরেক্ট, কিছুই এটাকে রিভিশন করি না, গ্রামাটিক্যালি দেখি না, অর্থের মিল আছে কিনা সেটা দেখি না। তো এটা যদি না করেন তাহলে এই ধরনের শুধুমাত্র টুল আমাদের হেল্প করতে পারে, কিন্তু বাকি কাজটা কিন্তু আমাদের করতে হবে। টুল যে কাজটা করবে আপনাকে কন্টেন্টটা ইউনিক করে দিবে, যে সেম কন্টেন্ট আপনি একটু রিরাইট করলেন, ইউনিক হয়ে গেল, এখন এটাকে আপনি নিজে নিজে ওয়ার্ড কমান বাড়ান বা কোনো জায়গায় ওয়ার্ডে চেঞ্জ করেন যাতে আরেকটু বেটার মনে হয়, এটা আমাদের দরকার হবে। সো এটা একটা মাধ্যম, বাট টোটাল বিষয়টা আমরা এটার উপর ডিপেন্ড হয়ে যাব না, যে আর্টিকেল রিরাইট টুলের উপর টোটাল ডিপেন্ড। আপনি যেটা করবেন অবশ্যই নিজে কিছু লিখতে হবে, সেটার যদি হয় সবচেয়ে ভালো যে নিজে নিজে লিখতে পারা আইডিয়া নিয়ে। বাট সেটা যদি একটু প্রবলেম হয় আপনি ট্রান্সলেটর ইউজ করতে পারেন, আর্টিকেল রিরাইট টুল এটা ব্যবহার করতে পারেন, এবং এগুলোর কম্বিনেশনে যখন একটা আর্টিকেল লিখবেন সেটা আরো ভালো একটা আর্টিকেল তৈরি হবে। তো সেলফ রাইটিং এ হেল্প করবে আদার বিষয়। So, এগুলা হচ্ছে অপশনাল। তো অপশনাল যদি আপনার মেইন বিষয় হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা আরেকটা মেথডে আসি, সেটা হচ্ছে অডিও ফাইল বা ভিডিও ফাইল থেকে আমরা আর্টিকেল রাইট করতে পারি। আচ্ছা আপনাদের যদি ফাইবারে দেখাই, আর্টিকেল
এখানে অডিও টু টেক্সট, এটাই যদি আমি দেখি তাহলে দেখেন অনেকেই এই কাজটি করছে। এখানে I'll do 60-minute transcription of audio or video to text, অডিও এবং ভিডিও থেকে টেক্সট তৈরি করছে। এবং এটার জন্য খুব ভালো একটি সফটওয়্যার হচ্ছে গুগল রিসেন্টলি সফটওয়্যার এনেছে, আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন। সেটা হচ্ছে লাইভ ট্রান্সক্রাইব অ্যান্ড সাউন্ড নোটিফিকেশন বাই গুগল। তো এটা হচ্ছে খুব ভালো একটি টুল এবং তারা দাবি করে 98% এটা অ্যাকুরেট হয় এবং আমিও প্র্যাকটিক্যালি দেখেছি বেশ ভালো রেজাল্ট এখানে দেয়। ঠিক আছে, আমি যদি আপনাদেরকে নিজেরাই অবশ্য দেখতে পারেন। আচ্ছা, এটা দেখতে পারবেন না নাকি সিস্টেমটা দেখাই দিব যে অডিও থেকে কিভাবে আমরা পেতে পারি? কি সমস্যা? ডাটা to get unlimited data. আচ্ছা, আচ্ছা, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্ক্রিন দেখতে পাচ্ছেন? ওকে, আচ্ছা, আমরা
করেন যে কোনো একটা চ্যানেলে যাই ইউটিউব থেকে। সরি, ইকো হচ্ছে কথা। ওকে, কোনো একটা টপিক আগে খুঁজে নিতে হবে যে আপনার টপিকটা কি, সেই রিলেটেড ভিডিও খুঁজে নিতে হবে। ইউটিউবে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে, বা যে কোনো জায়গা থেকে অডিও ফাইল খুঁজে নিয়ে যেতে পারে। খুঁজে নেওয়ার পরে আমরা সেটা দিয়ে কাজ করতে পারবো। লাইক এটা যদি দেখি, According to joint monitoring program for water supply and আচ্ছা এখানে আমাকে আরেকটু, আমি যদি মার্কেটিং রিলেটেড ইয়ে নেই, যে নেল প্যাটার্ন, My name is Neil Patel, and I help companies. Can you guess how many visits I'm getting a month? এখান থেকে আচ্ছা দেখতে পাবেন। এটা দেখেন, হ্যাঁ মোবাইলটাই আমি শেয়ার করেছি। আচ্ছা এরপরে আমরা যে ট্রান্সলেটরের কথা বলেছিলাম সেটাতে যাব। যাওয়ার পর এটা যদি আমি অন করি, Month? 4 million. Of those 4 million, 2 million are unique. But you already know that. But what you don't know is I get the majority of that traffic from one simple hack that no one's doing. And best of all, it's easy. You don't even have to be an SEO to figure this out. Hey everyone, I'm Neil Patel, and today I'm going to share with you how I get 4 million visits a month through one simple hack. Before we get started, make sure you subscribe to this channel. That way when I release more videos like this, you'll
get notified. Question for you, how many visitors a month do you get? Leave a comment below with the আমার যে প্রবলেমটা হচ্ছে যখন আপনাদের মানে আমি জুমে মিটে কানেক্ট করছি তখন এটা কাজ করছে না। তো আপনারা যদি নিজেরা দেখেন তাহলে আই থিঙ্ক বুঝতে পারবেন প্রবলেম হলো। আপনি একটু নিজেরা চেক করে দেখেন মোবাইলের সাথে কানেক্ট করলে তখন এটার মাইক্রোফোন আর কাজ করছে না। আমি জাস্ট আপনাদের সফটওয়্যারটা দেখায় দেই। এই সফটওয়্যারটা ব্যবহার করে করতে পারবেন। যেটা করতে হবে প্রথমত সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, দেন কোনো একটা অডিওকে জাস্ট অডিওর সামনে আপনি রেখে দিলেই এটা অডিওর যে টেক্সট সেটা থেকে টেক্সট আকারে কনভার্ট হতে থাকবে, অডিও হোক ভিডিও হোক। এটা একটু আমাকে চেক করে জানান যে আসলে এটা কাজ করছে কিনা বা প্রপারলি কাজ করছে কিনা। আই থিঙ্ক করবে। আমি যতগুলো অ্যাপ দেখেছি গুগলের এটা ভালো সবগুলা থেকেই। আরো ছোট ছোট টুল পাওয়া যায় অনলাইনে, বাট এটা বেস্ট। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু চেক করে আমাকে জানান সবাই। জি, ফোনে। কতটুকু প্রপারলি করে সেটা একটু দেখেন যে যেটা বলে সেটা প্রপারলি নিতে পারছে কিনা। যে কোনো ভালো কোনো লেকচার গুলাকেও আপনারা চাইলে আর্টিকেলে কনভার্ট করে সেগুলো একটু মডিফাই করে এডিট করে দেন আর্টিকেল রাইটিং হিসেবে ব্যবহার করতে পারেন। তো এটাও ইউনিক একটা হবে, আর্টিকেল হবে। আপনারা যখন প্লাগারিজম দিয়ে চেক করবেন তখন দেখাবে এটাও ইউনিক একটা আর্টিকেল। তো এভাবে আমরা ইউনিক আর্টিকেল বের করতে পারি, আর্টিকেল রিরাইট করে ট্রান্সলেটর ইউজ করে আবার হচ্ছে অডিও ফাইল থেকে।
কাজ হচ্ছে, দেখেছেন সবাই? আচ্ছা, এরপরে আমরা হচ্ছে আর্টিকেল রাইটিং এর যে অংশে ছিলাম, যে আমরা নিজেরা লিখতে পারি, ট্রান্সলেটর ইউজ করতে পারি, আর্টিকেল রিরাইট টুল ব্যবহার করে আর্টিকেল লিখতে পারি, এবং হচ্ছে অডিও ফাইল থেকেও আমরা আর্টিকেল লিখতে পারি। আমি টুলগুলো আপনাদের দিয়ে দেই। প্রথমে হচ্ছে আমাদের আর্টিকেল রিরাইট টুল। আর্টিকেল রিরাইট টুল এটা, এবং এরপরে যদি আসি, কন্টেন্ট ডুপ্লিকেট চেকার, এরপরে হচ্ছে টেক্সট মডিফাই, রিডেবিলিটি, ওয়ার্ড কাউন্টার, হ্যাঁ আমি আসছি, হ্যাঁ আসছি, ওইটা আমি এখনো যাই নাই, আমি টুলগুলো দিয়ে রাখি যাতে পরবর্তীতে প্রবলেম না হয়। এখানে একটা আর্টিকেল আমরা কত উপায়ে লিখতে পারি সেটা দেখলাম। তো এরপরে আর্টিকেলটাকে একটু ডেভেলপ করা, তো ডেভেলপ করার শুরুতে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে যে আমরা একটা টপিককে ফোকাস করছি কিনা, অর্থাৎ একটা ফোকাসকে একটা হচ্ছে টপিককে ফোকাস করা, এটা হচ্ছে ফার্স্টেই আমাদের মাথায় রাখতে হবে যে ভিন্ন ভিন্ন টপিক চলে আসছে কিনা এখানে। এবং আমরা পুরো যে আর্টিকেলটা লিখেছি সেই আর্টিকেলের মধ্যে আমরা ট্রাই করব যে ইন্ট্রোডাকশন 10%, কনক্লুশন 10% বা ক্লোজিং 10%, বাকিটা 80% আমরা রাখবো। বাকি মাঝে যতটুকু অংশ থাকে সেটা ডেসক্রিপশন, মিডল পার্ট বা ডেসক্রিপশন, যেভাবে বলেন না কেন। তো প্রথম ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন 10% 10%, বাকি 80% হচ্ছে আমার ডেসক্রিপশনটা থাকবে। আচ্ছা, এটা আমাদের প্রাইমারি স্টেজে দেখতে হবে যে এটা আছে কিনা। তো এই অংশটা দেখার পরে আমাদের দেখতে হবে যে গ্রামাটিক্যালি কোনো প্রবলেম আছে কিনা, সেটা আমরা গ্রামারলি ব্যবহার করতে পারি। গ্রামারলির পেইডটা যদি হয় তাহলে তো খুবই ভালো, পেইডটা না হলেও ইনিশিয়ালি আপনারা ফ্রিতেই তৈরি করতে পারবেন, এটা চেক করে নিতে পারবেন ফ্রিতেই গ্রামাটিক্যালি কি কি প্রবলেম আছে। আমরা হচ্ছে মাইক্রো ওয়ার্কার্সে এক্সাম দেওয়ার সময় দেখেছি কিভাবে আমরা গ্রামার
যদি আমরা আবার একটু দেখে নেই যে আমরা এখান থেকে যে কোনো একটা ডকুমেন্ট নেন, ডকুমেন্ট নিয়ে দেন সেখানে কন্টেন্ট পাবলিশ করেন, গ্রামাটিক্যালি কোনো প্রবলেম থাকলে সেটা আপনাকে ধরিয়ে দিবে। তো এখানে কোনো প্রবলেম থাকলে দেখাবে আসলে কোথায় কোথায় প্রবলেম, কোথায় কি সমস্যা সেটা ধরিয়ে দিবে, এবং এখান থেকে আমরা চাইলে এগুলাকে ঠিক করে নিতে পারি এই গ্রামারলি এই এক্সটেনশনটা ব্যবহার করে। এরপরে হচ্ছে রিডেবিলিটি। এখানে এটা জাস্ট বলা যায় যে প্রত্যেকটা আর্টিকেলের একটা স্কোর দেয় এটা, এই টুলটা। তো এই টুলটা যদি আমরা দেখি, হ্যামিংওয়ে এই টুলটা, এবং এখানে আমরা যদি কোনো একটা কিছু টেক্সট, এখানে অনেক কিছু হয়ে গিয়েছে, আমি এখান থেকে জাস্ট কিছু অংশ কপি করে নিয়ে আসি, কপি করে এটা ডিফল্ট ভাবে থাকবে, এটা আমি বাদ দিয়ে এখানে বসাই। তো আমাকে এখানে স্কোর দেখাবে গ্রেড 10, গ্রেড হচ্ছে 7 এর নিচে রাখা উচিত এইটাতে। তো এখানে কি কি প্রবলেম আছে সেটাও দেখাবে, যে এই আর্টিকেলের মধ্যে কোথায় কি প্রবলেম, এবং কালার করে দেখাবে এই কালার অ্যাডভার্ব। তো aim to one or fewer, বাট ওয়ানের চেয়ে বেশি। তারপর ইউজ অফ প্যাসিভ ভয়েস, তারপর হচ্ছে ফ্রেজ হ্যাজ এ সিম্পল অল্টারনেটিভ। আচ্ছা, এখানে আর কি আছে, 15 সেন্টেন্স আর হার্ড টু রিড, আর আচ্ছা 12 সেন্টেন্স আর হার্ড টু রিড, আর 12 সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড। তো এই যে দেখাচ্ছে যে এই সেন্টেন্সগুলো খুব পড়তে খুব বেশি কষ্ট হবে, এরকম তারা ইন্ডিকেট করে দেখাচ্ছে যে এই সেন্টেন্সগুলো পড়তে মোটামুটি ইজি, বা মোটামুটি বলা যায় যে হার্ড, এগুলো হচ্ছে ভেরি হার্ড। এগুলো আপনি চেক করে নিতে পারেন, এটা ম্যান্ডেটরি কোনো ইস্যু না, আমাদের যে কোনো আর্টিকেলটাকে আরেকটু ডেভেলপ করতে হেল্প করে। ঠিক আছে, প্রবলেমগুলো দেখা এই 4টা প্রবলেমের মধ্যে, এবং প্রবলেম কোথায় কোথায় আছে সেটা আপনাকে মার্ক করে দেখাবে। তারপর আপনি একটু পড়ে যদি মনে হয় যে আসলেই পড়তে একটু হার্ড হচ্ছে, তাহলে আপনি আরেকটু ওয়ার্ডগুলোকে ইজি ওয়ার্ড এখানে প্লেস করেন, দেখবেন যে এটা রিডেবিলিটি আরো কমে গিয়েছে। এটা লেস দেন 7 এর মধ্যে রাখতে পারলে ভালো। আমি যদি আরেকটা নেই, সাপোজ এটাই নেই, যদি দেখি এটার রিডেবিলিটি কেমন, তাহলে এটা দেখাবে এটা আরো বাজে অবস্থা। এটা যদি কিছু কিছু পাওয়া যায় খুব ভালো ভালো রিডেবিলিটি, খুব ভালো কন্টেন্টের, এটা যদিও ডিপেন্ড করে, এটাও তেমন একটা ভালো না। আমি যদি অন্য একটা নিই, এতটুকু নেই, এটা গ্রেড 9, কোরাতে আর আছে কিনা। এভাবে নিয়ে দেখতে হবে যে আসলে কোনটার কেমন। 9, এটা 8। তো এভাবে দেখা যেতে পারে, আপনারা দেখবেন যে অনেক আর্টিকেলই এটা গ্রেড 7 এর নিচে আসতে পারলে ভালো। এখানে প্রবলেম কোনটা কোনটাতে আছে, অ্যাডভার্ব এবং 8 সেন্টেন্স আর ভেরি হার্ড টু রিড। এই যে এখানে আসছে 8 সেন্টেন্সের মধ্যে 2টা সেন্টেন্স খুব দেখাচ্ছে। আমরা যদি এখানে কিছু কিছু চেঞ্জ করে দিতে পারি, তাহলে আসলে সময় নিয়ে নিয়ে দেখতে হবে যে আসলে কোথায় কোন ওয়ার্ডটার সিনোনিম ব্যবহার করেন, বা আরো ইজি ওয়ার্ড ব্যবহার করেন, দেখবেন এটা আরো গ্রেডটা আরো কমে যাচ্ছে।
আচ্ছা, এই টুলটা বলা যায় বোনাস, এখানে আপনার আর্টিকেলটাকে আরো ইমপ্রুভ করার জন্য হেল্প করতে পারে। এটা ম্যান্ডেটরি না, ভালো কোয়ালিটির আর্টিকেলের ক্ষেত্রে এই টুলগুলো ব্যবহার করা হয়ে থাকে। এরপর হচ্ছে টেক্সট মডিফাই। তো টেক্সটের মধ্যে একটা বিষয় আমরা একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে কোনো ধরনের আন্ডারলাইন ইউজ করব না। কারণ আন্ডারলাইন ইউজ করলে যে প্রবলেমটা হয়, আমরা জানি যে অ্যাঙ্কর টেক্সটগুলোতে নর্মালি আন্ডারলাইন থাকে। যদি আমরা আমাদের আর্টিকেলে যাই, দেখেন আমরা যে টেক্সটকে অ্যাঙ্কর করতে মানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে নিচ্ছি, সেই টেক্সটকে আন্ডারলাইন হিসেবে সেই টেক্সটে আন্ডারলাইন থাকছে। তো আমি যদি নর্মালি এখানে একটা টেক্সটকে আন্ডারলাইন দিয়ে দেই, তাহলে এটা কনফিউজিং একটা বিষয় যে এটা কি ব্যাকলিঙ্ক কিনা বা এটা অ্যাঙ্কর টেক্সট কিনা। এজন্য আন্ডারলাইন দেওয়া উচিত না আর্টিকেলের মধ্যে। এটা এসইওতে একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলে। এরপর হচ্ছে কন্টেন্ট ডুপ্লিকেট চেকার, এটা আমরা অলরেডি দেখেছি। ডুপ্লিকেট কন্টেন্ট কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। এবং রিড টাইম, তো এটাও বলা যায় যে টেক্সট হচ্ছে রিডেবিলিটি এবং রিডিং টাইম, এই দুইটা বিষয় আমাদের, এটা নর্মালি রিডেবিলিটি বাড়ায়, আর এটা হচ্ছে যারা ট্রাফিক থাকবে বা যারা হচ্ছে রিডার থাকবে তাদেরকে পড়তে ইনফ্লুয়েন্স করবে, বা যারা হচ্ছে আমার এই কন্টেন্টটা পড়বে। তো এটা কিভাবে, যে কোনো কন্টেন্টকে আমরা এখানে চেক করে নিতে পারি। লাইক একটা আর্টিকেল আমরা পাবলিশ করব, মনে করেন এটাই আমরা পাবলিশ করব। তো আমি টোটালটা কপি করলাম, কপি করে দেন এখানে দিয়ে দিলাম এবং রিডিং টাইম চেক করা। সো আমার এই কন্টেন্টটা পড়তে লাগবে, এস্টিমেটেড টাইম হচ্ছে 57 সেকেন্ডস। তো আমি এটাকে দিয়ে দেই যে এস্টিমেট রিডিং টাইম হচ্ছে 1 মিনিটস। তো এই কন্টেন্টটা দেখে, আমরা নর্মালি কন্টেন্ট পড়ি না, আমরা ছবি দেখতে বা ইমেজ দেখতে পছন্দ করি, অথবা আমরা ভিডিও দেখতে পছন্দ করি, পড়তে পছন্দ করি না, এটা ম্যাক্সিমাম সবাই। বাট আপনি যখন একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেল লিখার আগে যদি আপনি একটা টাইম বলে দেন যে এটা পড়তে 1 মিনিট সময় লাগবে, আই থিঙ্ক আগে যদি 10 জন পড়তো, যদি 100 জন থেকে 10 জন এটা পড়তো, এখন 100 জন থেকে আই থিঙ্ক 20 জন পড়বে বা 15 জন পড়বে, মানে রেটটা সবসময় বাড়বে। তো এটা আমাদের অনেক ক্ষেত্রে অনেক সময় হেল্প করে যে আর্টিকেলের প্রথমেই আমরা এস্টিমেটেড রিডিং টাইমটা দিয়ে দিচ্ছি, এটাও হেল্প করে আর্টিকেলটাকে ডেভেলপ করতে। এরপর লাস্টে আসি ওয়ার্ড কাউন্টার। তো এইটা বেসিক্যালি ডিপেন্ড করবে, আমি নর্মালি আপনাদেরকে সাজেস্ট করব যে কোনো আর্টিকেলই 2000 ওয়ার্ডের নিচে লিখবেন না। কারণ এখন এসইওর কম্পিটিশন এত বেশি যে 2000 আর্টিকেলের নিচে আর্টিকেল লিখে র্যাঙ্কে আসা তেমন একটা যায় না বললেই চলে। ক্লায়েন্ট যদি বলে তুমি আমাকে 500 ওয়ার্ডের আর্টিকেল লিখে দাও, আপনি লিখে দিবেন, সেটা ক্লায়েন্টের হিসাব। বাট নর্মালি যদি এসইও আমাদের মেইন ফোকাস থাকে, তো আমরা ট্রাই করব যে অ্যাটলিস্ট 2000 ওয়ার্ডের আর্টিকেল লিখার। এটাও ডিপেন্ড করবে যে আপনার কম্পিটিটর কি পরিমাণ আর্টিকেল লিখছে। যেমন আমি এখানে দিলাম যে বেস্ট ওয়াশিং মেশিন, এবং তারা হচ্ছে টপে আছে রেজাল্টের দিক থেকে, নাম্বার 1, এটা হচ্ছে নাম্বার 2, 3, তারা হচ্ছে টপে আছে। দ্যাটস মিন এই যে আর্টিকেলগুলো, এগুলো হচ্ছে একদম টপ পজিশনে আছে। তো তারা যদি এখানে 3000 ওয়ার্ড লিখে, সো আমাকে অ্যাটলিস্ট 3500 লেখা উচিত। ওয়ার্ড বেশি লিখলেই যে কোয়ালিটি ভালো হবে এমন না, বাট গুগলের যে অ্যালগোরিদম, সেই অনুযায়ী আপনার কন্টেন্টের কোয়ালিটি ভালো হওয়ার সাথে সাথে আপনার কন্টেন্টের হচ্ছে লেন্থটাও বড় হতে হবে, এটা জরুরি। আপনি হতে পারে যে এই আর্টিকেল থেকে এটা ধরে নিলাম, আচ্ছা এটা আমি দেখি যে এটা কত ওয়ার্ডের আর্টিকেল, সেটা আমরা এই জায়গা থেকে ওয়ার্ড কাউন্টার থেকে দেখে নিতে পারি। ওয়ার্ড কাউন্ট, এখানে আমরা টেক্সট দিতে পারি, এখানে দেখি দেওয়ার অপশন নাই তো দেখছি।
লিংক দেওয়ার অপশন পাচ্ছি না, অন্য কোনো টুলে থাকতে পারে। ওকে, আমি এখান থেকে জাস্ট কিছু টেক্সট কপি করে নিয়ে আসি। আচ্ছা, পুরোটাই নিয়ে আসি, আমি জাস্ট একটা আইডিয়া নিব। এটার ওয়ার্ডটা হচ্ছে 2373টা ওয়ার্ডের একটা আর্টিকেল টোটালটা, যদিও এক্সাক্ট না। এখানে আরো হাবিজাবি বিষয় আমার এখানে মার্ক হয়ে গিয়েছে, যে উপরে সাবস্ক্রাইব হাবিজাবি বিষয় হয়েছে। তারপর আমি একটা এস্টিমেটের একটা ধারণা পাচ্ছি যে এই আর্টিকেলটা হচ্ছে 2300 ওয়ার্ডের বা 2400 ওয়ার্ডের ধরে নিলাম। সো আপনি অ্যাটলিস্ট 2500 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখেন। যেহেতু সে র্যাঙ্কে আছে, আপনার কম্পিটিটর, সো আপনাকে সেভাবেই চিন্তা করতে হবে। এটা ডিপেন্ড করবে কম্পিটিটরের উপর যে আপনি কতটুকু আর্টিকেল লিখবেন বা কত বড় আর্টিকেল লিখবেন এবং আপনার আর্টিকেলের মধ্যে কি পরিমাণ ওয়ার্ড হওয়া উচিত। বাট এটা মিনিমাম 2000 হওয়া উচিত। তারপর যদি মনে করেন যে না, এটা আমার জন্য বেশি হয়ে যায়, তাহলে আমি বলবো 1500 ওয়ার্ডের নিচে নামার দরকার নাই। যদি আমরা ফাইবারে দেখতে পাবো অনেক সেলার হচ্ছে 500 ওয়ার্ডের আর্টিকেলও লিখে দিচ্ছে, 1000 ওয়ার্ডও লিখে দিচ্ছে, প্রচুর পাবো, $5, $10, $15-20 লিখে দিচ্ছে। বাট আমি সাজেস্ট করবো যে এত কমে নামার দরকার নেই। 500 ওয়ার্ডের আর্টিকেল নিয়ে ক্লায়েন্ট আসলে কি করবে? এসইওর কাজ যদি সে করতে চায়, আসলে সেটা দিয়ে তো তেমন কোনো লাভ নাই তার। বা আমরা যদি 500 ওয়ার্ডের আর্টিকেলের প্র্যাকটিসে যাই, তাহলে আমরা গেস্ট পোস্ট করতে গেলেও আসলে সেটা আমাদের জন্য কোনো ইফেক্ট ফেলবে না। একটা গেস্ট পোস্ট বা হচ্ছে ব্যাকলিঙ্ক এগুলা নিয়ে যখন আমরা দেখব, তখন সেখানে এই বিষয়গুলো চলে আসবে যে আসলে আর্টিকেলটা, ছোট আর্টিকেলের ক্ষেত্রে এসইওর প্রায়োরিটি খুব বেশি ভালো হয় না। কারণ গুগল সবসময় চায় আপনার আর্টিকেলটা পরিপূর্ণ আর্টিকেল হোক, একটা টপিক কাভার করবে সুন্দর মতো এবং ইনফরমেশন, পরিপূর্ণ ইনফরমেশন থাকুক, এরকম রেজাল্ট গুলাকে চায়, এরকম আর্টিকেল গুলাকে চায়। তো এটা আপনি চেক করবেন, চেক করে দেখবেন ইউনিক কিনা। ধরার কথা না, ইউনিকই হবে। না, ইউনিক হবে, আশা করা যায়। এটা ধরবে না, ইউনিক ইউনিক কন্টেন্ট হিসেবেই এটা থাকবে। তো এই কাজগুলা করা, যে প্রত্যেকটা হয়তো আমার এখানে আমি নোটটা একটু তাড়াতাড়ি করেছিলাম, যে কারণে খুব বেশি অর্গানাইজড না। আপনারা একটু অর্গানাইজ করে নেবেন নিজেদের মতো করে এগুলাকে, যে কোনটার পর কোনটা। প্রথমে আমাদের কিওয়ার্ড সিলেক্ট করা, টপিক সিলেক্ট করা, দেন বিভিন্ন উপায়ে হচ্ছে একটা আর্টিকেল লিখার পরে সেই আর্টিকেলটাকে বিভিন্নভাবে চেক করা, গ্রামাটিক্যালি চেক করা, প্লাগারিজম দিয়ে হচ্ছে এটার ডুপ্লিকেট কিনা, কপিরাইট কিনা সেটা চেক করা, তারপর হচ্ছে টেক্সট কি পরিমাণ আছে সেটা চেক করা। তো এইভাবে চেক করে করে দেখবেন, ঠিক আছে। মেইনলি যদি আপনার কপিরাইট না হয়, সেক্ষেত্রেই কন্টেন্টটা ভালো হবে। যদি মোটামুটি ভেতরের কথাগুলা রিডেবিলিটি এবং হচ্ছে এবং কপিরাইট ইস্যুটা না থাকে, তাহলে, এবং গ্রামাটিক্যালি যে প্রবলেমগুলো এগুলো মোটামুটি না থাকলেই আপনি মার্কেট প্লেসে খুব সুন্দর মতো ক্লায়েন্টের কাজ করতে পারবেন, প্রবলেম নাই। এখানে আমাদের ইংলিশ, আসলে আপনাদের এই ক্লাসটা আসলে ইংলিশ যারা ভালো জানে কম জানে এটা না, বেসিক্যালি অনেকে আছে ভালো ইংলিশ জানে, তারপরেও রাইটিং এর ক্ষেত্রে কোন কোন বিষয় এসইওর ফ্রেন্ডলি হতে পারে বা কোন কোন বিষয় হচ্ছে র্যাঙ্কিং এর ক্ষেত্রে হিসাব করা হয়, সেই বিষয়গুলো আমরা অনেকেই জানি না। এই জায়গাতে হেল্প করবে। এখানে আপনার রাইটিং স্কিলটাকে ডেভেলপে কোনো হেল্প করবে না, বাট যখন আপনি রাইট করবেন, সেটাকে কিভাবে রাইট করলে ভালো, সেই জায়গাতে আপনাকে হেল্প করবে। এবং এই টুলগুলো আই থিঙ্ক যদি আপনারা ভালো ইংলিশ নাও পারেন,
তারপরও রিরাইট করে ট্রান্সলেট করে বা হচ্ছে অডিও থেকে নিয়ে এসে আপনারা যদি কাজ করেন, খুব ভালো ইংলিশ না জেনেও ভালো আর্টিকেল রাইটার হওয়া যেতে পারে আস্তে আস্তে যদি প্র্যাকটিস করতে থাকেন। আচ্ছা, তো আমাদের যে বিষয়গুলো ছিল যে আর্টিকেল রাইটিং এর যে পয়েন্টগুলো, যে কি কি বিষয় আমাদের করতে হয়, এটা মোটামুটি সবাই ক্লিয়ার কিনা? যদি ক্লিয়ার থাকেন তাহলে আগামী দিন আপনাদের আগামী কাল অথবা পরশু আপনারা একটা আর্টিকেল লিখবেন সবাই, ইউনিক একটা আর্টিকেল। তো এটা আপনাদের টাস্ক থাকবে, এটা করা যাবে কিনা সবাই যে কোনো একটা টপিক নিয়ে, এবং আর্টিকেল রাইটিং এর উপর গিগ তৈরি করবেন। পাশাপাশি যে টাস্কটা করবেন এই টাস্কটা হচ্ছে আপনার কাজের এক্সাম্পল হিসেবে দিবেন। এটা করা যাবে কিনা? কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারেন। আচ্ছা, টপিক ধারণা দিব, তাই তো? আচ্ছা, টপিক। তো টপিকের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে গুগল। তো এখানে লেখেন যে ফ্যাশন বা হচ্ছে ক্লোথিং। তো ক্লোথিং এর এই জায়গায় যদি আমি ইমেজে আসি, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু টপিক পেয়ে যাব, নিশ পেয়ে যাব, যে ক্লোথিং রিলেটেড কি কি নিশ আছে। হতে পারে হচ্ছে উইমেন্স ক্লোথিং, এটা একটা টপিক হতে পারে। হতে পারে হচ্ছে সামার ক্লোথিং, এটা হতে পারে। কিডস হতে পারে। আবার মনে করেন আমি এখানে ক্লোথিং দিলাম না, ইলেকট্রনিক্স এটা দিলাম, ইলেকট্রনিক্স। তো ইলেকট্রনিক্স এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে। কম্পিউটার ইলেকট্রনিক্স, কম্পিউটারে যদি আমি যাই তাহলে এখানে আমাদের মোবাইল। আচ্ছা, আমি যদি এখানে মোবাইল লিখি তাহলে কি আসে? মোবাইলের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি চলে আসছে, যে টপ মোবাইল ফোন হতে পারে, বা স্যামসাং এর টপ মোবাইল ফোন হতে পারে, স্যামসাং মোবাইল বা আইফোন নিয়ে হতে পারে। এইভাবে আপনারা নিজেরা বের করে নিতে পারেন। আবার হতে পারে যে হেলথ, হেলথ লেখেন। তো এখানে হতে পারে ফিজিক্যাল হেলথের উপর একটা টপিক হতে পারে। এরপর এডুকেশন। আচ্ছা, এখানে যদি আমরা এভাবে আমরা পেতে পারি, আইডিয়া পেতে পারি এই জায়গাগুলো থেকে। এরপরে হচ্ছে আমরা যদি এখানে কিডস লিখি, যে কোনো কিডস, এটার কোনো ইয়ে আসলো না। আচ্ছা, এরপর যদি দেখি আমরা মিডিয়ামে পাই কিনা। মিডিয়াম, যেগুলো হচ্ছে কন্টেন্ট পাওয়া যায় ওই সাইটগুলো থেকে আপনারা কিছু আইডিয়া নিতে পারেন। এটা কেন আসছে না এই সাইটটা, বুঝতে পারলাম না। ওকে, এই সাইটটা আসছে না। আমি যদি অন্য সাইটে যাই,
এই সাইটগুলো আর্টিকেল বিক্রি করে, সো তাদের সাইটে গেলেও আপনারা বিভিন্ন আর্টিকেলের, আচ্ছা এটা যদিও বেশ articlecity.com, তারা আর্টিকেল সেল করে। এখানে বিভিন্ন টাইপের আর্টিকেল আপনারা পেতে পারেন, যেখান থেকে আইডিয়া নিতে পারেন যে আর্টিকেল ক্যাটাগরি এই জায়গাগুলোতে যে কোন টাইপের আর্টিকেল লিখবেন। মনে করেন হচ্ছে এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, তো ফুড অ্যান্ড ড্রিঙ্কের উপর কি কি আর্টিকেল আছে এখানে কিছু আইডিয়া পাবেন। তো এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি লাইক নিতে পারেন যে 5 হেলদি রেসিপি, হাউ টু কুক দ্য পারফেক্ট স্টেক, আচ্ছা এখানে আর আচ্ছা ট্রাই দিস অ্যামেজিং রেসিপি, এই সাইটটার হেল্প নিতে পারেন হচ্ছে টপিক খোঁজার জন্য, যে আপনি কোন টপিকে লিখতে চাচ্ছেন। যার যেটা ইচ্ছা সে সেই টপিকেই লেখেন, সমস্যা নাই। এখানে articlecity.com, এটাতে যান, এখানে অনেক টাইপের আর্টিকেলের ক্যাটাগরি আছে, এগুলা থেকে যে আর্টিকেল ক্যাটাগরি, এখান থেকে আপনার যেটা পছন্দ হয় আপনি সেইভাবেই লেখেন। অনেকগুলা ক্যাটাগরি আছে। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা আর্টিকেল রাইট করতে পারবেন কিনা কি মনে হয়? আহ, সবাই সবাই পারবেন কিনা আর্টিকেল রাইট করতে? এটা নিয়ে গিগ করা যাবে কিনা? সবাই একটা গিগ করেন, ট্রাই করেন আগামী দিন যাতে সবার একটা করে আর্টিকেল হয়। আমি 2 দিন সময়, কালকে দিলে হবে না আরো একদিন বাড়িয়ে দিতে হবে? সরি। আচ্ছা প্রফেশনাল হলে তো ভালো, আপনি আপনার যে কোনো একটা দেন, সমস্যা নাই। তাহলে আপনি কালকে আমাদেরকে একটু করবেন সবাইকে, যেহেতু আপনি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করেন, আমাদেরকে আরো কিছু বিষয় যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে বলার থাকে বলবেন। হ্যাঁ মোটামুটি দেখিয়েছি, তারপরও হচ্ছে যারা, আমি আর্টিকেল রাইটিং নিয়ে কাজ করি না, আপনি যেহেতু কাজ করেন, তো আরো কিছু নলেজ আমরা পেতে পারি। হ্যাঁ একদম শুরুর দিকে একটু 10 বা 15-20 মিনিট আমি আপনাকে সময় দিব, আপনি হচ্ছে সেভাবে একটু আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন সবার সাথে, যাতে করে হেল্প হয়। আচ্ছা আরো যদি কারো নলেজ শেয়ার করার ইয়া থাকে, যে শেয়ার করতে চান করতে পারবেন, সমস্যা নেই। আমরা চাই যে সবাই সবার থেকে শিখবো। আচ্ছা সিফাত সাদিয়া, অ্যাটেন্ডেন্স দিবেন সবাই। আ- আচ্ছা নরিন কবির পুষ্পিতা,
সারা সুমাইয়া, মোহাম্মদ শাহাবুল আলম, মোহাম্মদ জুয়েল শিকদার, জুনায়েদ হোসেন অন্তর, সাজ্জাদুল ইসলাম হীরা, কাজী হুমায়রা রশিদ, মোহাম্মদ সানাউল্লাহ, আল আমিন, সাফিয়া জিন্নাত সুমাইয়া, আচ্ছা সাফিয়া জিন্নাত সুমাইয়া আপু আপনি আছেন? আচ্ছা, আরাফাত রহমান, মোহাম্মদ ফজলুল হক, আশিক ইকবাল, মোহাম্মদ সাইদুল ইসলাম, নাজমুল হোসাইন, খাদিজা আক্তার, মোহাম্মদ মাহমুদুল হাসান, মেহরাজ হোসেন মুন্না, ইন্দ্রজিৎ কুমার সরকার, রনি আহমেদ, হাসিবুর রহমান সজীব, নাফিসা ইসলাম, ইসমাতারা জাহান ঈশা। জি আচ্ছা, তাসনিম ইসলাম, মোহাম্মদ ইউসুফ, ফারজানা জামান, মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন, মোহাম্মদ রাশেদুল ইসলাম, মোহাম্মদ আলী, মোহাম্মদ ইফতা খাইরুল, মোহাম্মদ কামরুল হক, মোহাম্মদ মনির হোসেন। ওকে, কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারে। আপু একটু শেয়ার করেন আপনি কিভাবে আর্টিকেল রাইট করেন, কালকে তো বলবেন, আজকে একটু অ্যাড করেন ক্লাসের সাথে, কোথায় করে কি কাজ করেন। আপনি কি লোকালি কাজ করছেন নাকি হচ্ছে ইন্টারন্যাশনালি কাজ করছেন? আচ্ছা, আর কেউ কাজ করছেন কি? আরাফাত ভাই তো মনে হয় শুরু করবেন আর্টিকেল রাইটিং নিয়ে কাজ। হুম, আর্টিকেল কেনা বেচার ব্যবসা খুব ভালো ব্যবসা ওয়ার্ল্ড ওয়াইড, খুবই ভালো, এবং এসইওর ডিমান্ড এসে এটার বাজার আরো বেড়ে গিয়েছে। তো এই জায়গায়
কাজ করতে পারেন, খুব ভালো বিজনেস, যে আপনি বিভিন্ন কোম্পানির আর্টিকেল রাইট করে দিবেন। গ্রুপ ওয়াইজ করতে পারলে খুবই ভালো হয়। আশিটা আর্টিকেল তো হিউজ। তো র্যাঙ্কিং এ চলে আসতে বাধ্য। কোনো একটা নিশকে সিলেক্ট করলে ওই নিশে দেখা যাবে যে র্যাঙ্কে চলে আসবে। ওদের আসলে অনেক টাইপের আর্টিকেল রাইটাররা ওখানে আর্টিকেল রাইট করে। ইভেন আপনিও লিখতে পারবেন ওদের সাইটে বিভিন্ন নিশের। নিশ বেছে নেয়। দেখবেন যে এক একজন এক একভাবে ব্লগিং করছে, এক একটা নিশে কাজ করছে। হতে পারে, বাট এখানে আর্টিকেলটা আসলে কিভাবে হয় মনে করেন, প্রোডাক্ট বেস বেশি হয়। মনে করেন হচ্ছে অ্যামাজনে অনেক একটা প্রোডাক্ট খুব ভালো চলতেছে, খুব ভালো হচ্ছে, তার রিভিউ সেল হচ্ছে ভালো। তো এখানে যেটা করবে যে অনেকেই যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করবে তারা কি করবে, একটা সাইট তৈরি করলো। সাপোজ হচ্ছে উম, মনে করেন ওয়াশিং মেশিন, কোনো একটা ওয়াশিং মেশিনের ক্যাটাগরি আসলো, মডেল বা ব্র্যান্ড হতে পারে, বা হচ্ছে কোনো একটা লোকেশনে এটার খুব ট্রেন্ড চলে আসলো। তো সে এই নিশটা বেছে নিয়ে ওয়াশিং মেশিন রিলেটেড কন্টেন্টগুলা তার সাইটে ইয়ে করবে, আপলোড করলো। এবং প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে, যেহেতু ওয়াশিং মেশিন অনেক চলছে, এই প্রোডাক্টটা অ্যামাজনে বেশ ভালো চলছে, তো অ্যামাজনের প্রোডাক্টের ওই প্রোডাক্টের ব্যাকলিংক হিসেবে তার যে আর্টিকেল আছে সেটার মধ্যে সে দিয়ে দিল। এতে করে যেটা হবে, তার ওয়েবসাইটের মাধ্যমে সে একটা বিজনেস করতে পারছে, যে ওয়েবসাইটের আর্টিকেলের মধ্যে যে লিঙ্কগুলো আছে এই লিঙ্কগুলোতে ক্লিক করলে অ্যামাজন থেকে সে প্রোডাক্ট কিনছে করে করে। তো এখান থেকে অ্যামাজন থেকে সে একটা কমিশন পাচ্ছে, এভাবে একটা বিজনেস হচ্ছে। আবার অনেকেই করছে আর্টিকেল পাবলিশ করে করে সেখানে হচ্ছে র্যাঙ্কে আনার পরে সে ওয়েবসাইটটা আবার ভালো দামে সেল করে দিচ্ছে। মনে করেন আপনি 40,000 ওয়ার্ডের আর্টিকেল আপনার সাইটে পাবলিশ করলেন, টোটাল 40,000 হয়ে গেল বা 50,000 হয়ে গেল, র্যাঙ্কে আসছে। আপনার যদি নিজের কোনো খরচ থেকে, নিজে তো অবশ্যই খরচ হবে, ডোমেইন হোস্টিং, এবং অনেকে আর্টিকেল কিনবে, সব আর্টিকেল তো আর আপনি একা লিখতে পারবেন না, আর্টিকেল পারচেস করতে হবে। তো এইভাবে ধরে নিলাম আপনার $5,000 খরচ হয়েছে এসিও টেসিও করতে। এরপরে আপনি কি করলেন, এটাকে $10,000 বিক্রি করে দিলেন। এটাও একটা বিজনেস হতে পারে। আবার হতে পারে যে আপনি বিভিন্ন নিশের আর্টিকেল লেখেন, মিডিয়ামের মতো এরকম সাইটগুলা, যদিও মিডিয়াম আর্টিকেল সেল করে না আমার জানা মতে, বাট অনেক সাইট আছে বিভিন্ন টাইপের আর্টিকেল সেল করে, এবং তাদের বিভিন্ন ক্যাটাগরি আছে, যে একই ওয়েবসাইটে প্রায় ম্যাক্সিমাম ক্যাটাগরির আর্টিকেলই তারা রেখেছে এবং সেটা সেল করছে। কেউ কেউ আর্টিকেল রাইট করে লিখেছে, আবার কেউ কেউ অর্ডার নিচ্ছে, যে আপনার একটা ফর্ম দিচ্ছে আপনাকে, যে কোন ক্যাটাগরি আর্টিকেল দরকার, কত ওয়ার্ডের দরকার, আপনার কোন নিশে দরকার, এভাবে ডিটেলে দিয়ে দিচ্ছে। সেখান থেকে ওই ওয়েবসাইটগুলো আর্টিকেলের অর্ডার নিচ্ছে এবং তাদের টিমের মাধ্যমে আর্টিকেল রাইট করে আর্টিকেল সেল করছে। এক একজন এক একভাবে আর্টিকেলটাকে ব্যবহার করে। তো টোটাল ওভারঅল উদ্দেশ্য হচ্ছে র্যাঙ্কিং এ আসা। ঠিক আছে? তো এটা যে কোনো ভাবেই হতে পারে। যদি কিওয়ার্ড ফোকাস হয়, হ্যাঁ র্যাঙ্ক করবে। এবং আপনার কম্পিটিটর যদি আপনার সাইট থেকে দুর্বল হয় তাহলে র্যাঙ্ক করবে। মানে অ্যাটলিস্ট র্যাঙ্ক করানোর জন্য 40,000-এর মতো ওয়ার্ডের আর্টিকেল দরকার।
যদি আপনার নিশ সিলেকশনটা ওরকম হয় অবশ্যই র্যাঙ্ক করবে। আজকে তো আপনি ক্লাস করেন নাই। ওকে, আজকে এ পর্যন্তই। আপনারা আরো একটু দেখেন, দেখে 1000 ওয়ার্ডের যে কোনো নিশের আর্টিকেল লিখবেন। আমি আগামী পরশুদিন, হয়তো কালকে আরো একদিন সময় দিচ্ছি, আমি পরশুদিন আমি চেক করব ইনশাল্লাহ। জি, জি, ঠিক আছে। জি, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।